বাংলাদেশের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে জানালেন পাকিস্তানি পররাষ্ট্র সচিব। দুই মার্কিন উপসহকারী মন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের বৈঠক। স্প্রেডশিট পাঠিয়ে বিএনপিকে বিভ্রান্ত করার অভিযোগ নেতাদের, জাতীয় সনদ গঠন করতে চায় কমিশন, বললেন আলী রিয়াজ। অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে কমিটি হচ্ছে, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুমোদন। মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের ইচ্ছা নেই, মুক্তিযুদ্ধের ইতিহাস কখনো মোছা যাবে না, বললেন উপদেষ্টা ফারুকী আজম। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। পাকিস্তানের সাথে অমীমাংসিত বিষয়গুলো দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সে দেশের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আর দুদেশের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি পাকিস্তানের পররাষ্ট্র সচিবের। বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন একথা জানান। তিনি জানান, পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকে সে দেশের সাথে বাংলাদেশে আটকে পড়াদের ফিরিয়ে নেয়া, ৭১-এর জন্য ক্ষমা চাওয়ার মতো দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্র সচিব জানান, এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য পাকিস্তান রাজি আছে বলেও জানিয়েছেন সে দেশের পররাষ্ট্র সচিব। দুদেশের যোগাযোগগুলো নিয়মিত করার চেষ্টা আছে জানিয়ে পররাষ্ট্র সচিব আশা করেন এর মধ্য দিয়ে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে যাবে। দর্শক, এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের এই সরকারের যে চলমান সংস্কার কার্যক্রম সেটা নিয়ে কথা বলেছি, সামনে যে নির্বাচন সেই নির্বাচনের কথা বলেছি, ইউএসএইড এর যে সহযোগিতা সেটার পুনর্বিবেচনার কথা বলেছি। বিশেষ করে স্থান পেয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন। আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে আপনারা জানেন যে রোহিঙ্গা বিষয়ে একটা উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই রোহিঙ্গা প্রত্যাবাসনে আমরা তাদের রাজনৈতিক এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়েছি। আর এছাড়া অর্থনৈতিক সহযোগিতার যে বিষয় সেই বিষয়ে আলোচনাকালে অন্যান্য বিষয়ের মধ্যে সম্প্রতি যে আরোপিত উচ্চ শুল্ক সেটা নিয়ে আমরা আমাদের কনসার্নটা বলেছি এবং আমরা এ পর্যন্ত যে সমস্ত পদক্ষেপ নিয়েছি সেগুলো কোথাও তাদেরকে স্মরণ করে দিয়েছি। আপনারা জানেন যে ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা মার্কিন রাষ্ট্রদূতকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল অ্যান্টুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু আর হেরাম। বিকেল 3:45 ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, মিয়ানমারের মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সুসান স্টিভেনসনকে সাথে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান দুই মার্কিন উপসহকারী মন্ত্রী। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া এবং গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা হয়েছে। এদিকে অ্যান্ড্রু হেরাপের রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথাও রয়েছে। স্প্রেডশিট পাঠিয়ে বিএনপিকে বিভ্রান্ত করেছে ঐকমত্য কমিশন, এমন অভিযোগ বিএনপি নেতাদের। তারা বলেন, সংস্কারে এত বেশি সময় নেওয়া যাবে না যাতে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা নষ্ট হয়ে যায়। সকালে জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বিএনপি নেতারা এসব কথা বলেন। ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ গঠন করতে চায় কমিশন। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান, নির্বাচন, জনপ্রশাসন সহ 11টি সংস্কার কমিশন গঠন করে। প্রতিটি বিষয়ে সংস্কার চেয়ে রাজনৈতিক দল ও নাগরিকদের কাছে প্রস্তাবনা চেয়েছিল কমিশনগুলো। সংস্কার প্রস্তাব জমার পরপরই শুরু হয় রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠক। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল। আলোচনার শুরুতে কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশন ও বিএনপির প্রতিনিধিরা। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যের ভিত্তিতে জাতীয় সনদ গঠন করতে চায় কমিশন। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি।
বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে। বৈঠকের শুরুতে বিএনপির পক্ষে কথা বলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দাবি করেন, দেশের সবচেয়ে বেশি সংস্কার হয়েছে বিএনপির শাসনামলে। খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না নিই, যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থিমিত হয়ে যায়। পরে বৈঠকের সারসংক্ষেপ নিয়ে গণমাধ্যমে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। স্প্রেডশিটের সাথে বিস্তারিত বিষয়গুলোর অনেক জায়গায় ফারাক রয়েছে বলে অভিযোগ তার। যে সমস্ত বিষয় হ্যাঁ না জবাবের জন্য যে শিট দিয়েছিল ওখানে উল্লেখ আছে, সেখানে আমরা বিস্তারিত রিপোর্টে গিয়ে দেখলাম বিস্তর ফারাক। যেগুলো আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য উপযুক্ত বিবেচনা করব, অবশ্যই সেগুলো আমরা ঐকমত্যের ভিত্তিতে গ্রহণ করব। আমরা এটা চাই, বিচার বিভাগের স্বাধীনতা, কিন্তু প্রক্রিয়াটা যেন আইনানুগ হয়, প্রক্রিয়াটা যেন সাংবিধানিক পদ্ধতিতে হয়। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত ও সংস্কার প্রক্রিয়া নিয়ে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ আবুল হাসান মৃধার সাথে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টার বেলজিয়াম সফর নিশ্চিতেও কাজ করছে ২৭ দেশের এই জোট। So we're talking about how we can support the reform process, what is required to support Bangladesh's political transition, leading to democratic elections, and when we can foresee a possible visit by the Chief Advisor to the European Union, because what we are interested in is illustrating how strong our relationship is and how much of a reliable and dependable partner the European Union is for your country. জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সংস্কার ও বিচার নিশ্চিত করে নির্বাচন দিতে হবে, তবে অতিরিক্ত সময় যেন না নেয় এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, নির্বাচন এমনভাবে করতে হবে যেন তা প্রশ্নবিদ্ধ না হয়। ইউরোপ সফর শেষে রাজধানীতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে জামাতের আমির বলেন, প্রয়োজনীয় সংস্কার ও গুরুত্বপূর্ণ শর্তগুলো পূরণ না হলে নির্বাচনের তারিখ মার্চ ফেব্রুয়ারি কোনো কিছুই ঠিক থাকবে না। 3টে ম্যান্ডেটরি দাবি পূরণ হলে আগামী রোজার আগে নির্বাচন হতে পারে। জামাতের পক্ষ থেকে 41টি সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে জোর দেওয়া হয়েছে মাত্র 6টি বাস্তবায়নের উপর। ডাক্তার শফিকুর রহমান বলেন, ইউরোপের প্রতিনিধিরা জানতে চেয়েছে নির্বাচন কখন হবে, কিভাবে হবে। তাদের জানানো হয়েছে দৃশ্যমান ও গ্রহণযোগ্য মৌলিক সংস্কার, জুলাই অভ্যুত্থানের খুনিদের বিচার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টি হতে হবে। রাজনৈতিক দলগুলা যত তাড়াতাড়ি এবং যত আন্তরিকভাবে সংস্কারের সহযোগিতা করবে, তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে। এই সংস্কারে যদি সহযোগিতার ঘাটতি থাকে কিংবা সংস্কার যদি না হয়, তাহলে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, যে দাবি, যে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা হোক, সে দাবি পূরণ না হওয়ার কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। ব্যাংক খাতে কোনো প্রতিষ্ঠানের একচেটিয়া নিয়ন্ত্রণ রোধ করতে চায় সরকার, প্রতিষ্ঠা করতে চায় শৃঙ্খলা। এজন্য ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এছাড়া অর্থনৈতিক অপরাধের সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া মামলা দায়ের হলে অভিযুক্তকে সমন সহ অন্যান্য তথ্য ডিজিটাল মাধ্যমে পাঠানোর বিধান রেখে আইনের গুরুত্বপূর্ণ সংস্কারের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। রকুনুজ্জামানের রিপোর্ট। বিগত সরকারের আমলে দেশের ব্যাংকিং খাতে চরম নৈরাজ্য দেখা দেয়। দু একটি গ্রুপের কবজায় চলে যায় দেশের বেশিরভাগ ব্যাংকের নিয়ন্ত্রণ। অভিযোগ উঠে ইচ্ছামতো ব্যাংকের টাকা ঋণ হিসেবে নিয়ে আত্মসাতের। বর্তমান সরকার যেসব খাতে সংস্কার করছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থনীতি, বিশেষ করে ব্যাংক খাত। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফেরাতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এছাড়া অর্থনৈতিক অপরাধের সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে কমিটি গঠন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।
পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো নিয়ে ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দাবি করেন, সরকারের পদক্ষেপে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরবে, রক্ষিত হবে সাধারণ আমানতকারীদের স্বার্থ। একটা শিল্প গোষ্ঠী কর্তৃক কিভাবে কয়েকটা ব্যাংকের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কত টাকা এই দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তহবিল তছরুপ করা হয়েছে, ওই জিনিসটা ভবিষ্যতে যাতে আর না হতে পারে সেজন্য কর্পোরেট সেক্টরে, ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা আনার জন্য, জবাবদিহিতা আনার জন্য, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ব্যাংক রেজুলিউশন অধ্যাদেশ আজকে আমরা পাশ করেছি। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশে আমরা দুইটা কাজকে আলাদা করছি। একটা কাজ হচ্ছে যারা রাজস্ব সংক্রান্ত নীতি প্রণয়ন করবেন, আরেকটা কাজ হচ্ছে যারা এই নীতিটা বাস্তবায়ন করবেন। গ্রামীণ ব্যাংকের কার্যক্রম বাড়ানোর সিদ্ধান্তও নেয় উপদেষ্টা পরিষদ। আগে গ্রামীণ ব্যাংক শুধুমাত্র ভূমিহীনদের জন্য কাজ করত, এখন বিত্তহীনদের একটা সংজ্ঞা সংযোজন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের পরিসর থেকে বের হয়ে সিটি কর্পোরেশন, পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বোর্ডের ক্ষেত্রে বলা হয়েছে যে যারা এটার বেনিফিশিয়ারি তাদের মধ্য থেকে 9 জন নির্বাচিত হয়ে আসবেন, এই 9 জনের মধ্য থেকে আবার 3 জন মনোনীত হবে এবং তাদের মধ্য থেকেই একজন চেয়ারম্যান নিযুক্ত হবে। এখানে আরেকটা বিষয় এসছে, তা হচ্ছে পরিশোধিত মূলধন। আগে ছিল সরকার 25% আর যারা বেনিফিশিয়ারি তারা 75%, এখন হয়ে গেছে 10% এবং 90%। অভিন্ন পানি বন্টন নিয়ে 1992 সালের আন্তর্জাতিক কনভেনশনে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে স্বাক্ষর করার সিদ্ধান্তও নিয়েছে বাংলাদেশ। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। ঋণের শর্ত পূরণের অগ্রগতিতে বাংলাদেশ সঠিক পথে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সফররত IMF এর মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও। তবে রাজস্ব পরিস্থিতি ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারমুখী করা সহ কিছু জটিলতায় আগামী জুনে চতুর্থ এবং পঞ্চম কিস্তির অর্থ পাওয়া যাবে কিনা তা নিশ্চিত করে কিছু জানাননি তিনি। বৃহস্পতিবার বিকেলে ঋণের শর্ত পর্যালোচনা বিষয়ক এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। পাপাজর্জিও জানান, বাংলাদেশের অর্থনীতিতে এখনও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এদেশের রাজস্ব আহরণ পরিস্থিতি এখনও কাঙ্ক্ষিত নয়। অন্যান্য উন্নয়নশীল দেশ জিডিপির অনুপাতে 15%-এরও বেশি কর আদায় করলেও বাংলাদেশের কর জিডিপির অনুপাত এখনও 8%-এ আটকে আছে। তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়তে থাকা ও খেলাপি ঋণ উদ্ধারে পদক্ষেপ ইতিবাচক। মুদ্রার বিনিময় হার একেবারে বাজার ভিত্তিক না করলেও অন্তত 2-1 বছরের জন্য ক্রলিং পেগ চালু রাখার পরামর্শ দেন তিনি। ঋণ প্রাপ্তির বিষয়ে আরও আলোচনা হবে জানালেও জুনের বোর্ড মিটিংয়ে বাংলাদেশ ঋণ অনুমোদন হবে কিনা। For Bangladesh, for the region, for the world, so I can assure everybody that the discussions are going on track. It's just that the issues that we are discussing are very difficult. Revenue mobilization, we had these discussions in the past, flexibility of the exchange rate, and the discussions now is that there will be continued engagement until with the recognition that we reach a staff level agreement in the near future. পৌরকর বাবদ চট্টগ্রাম বন্দর থেকে 100 কোটি টাকা পেল সিটি কর্পোরেশন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ এই কর আদায় করেছেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মেয়রের হাতে 100 কোটি টাকার চেকটি তুলে দেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন বন্দরের সদস্য আহমেদ আমিন আবদুল্লাহ, সচিব মোহাম্মদ ওমর ফারুক এবং চট্টগ্রাম সিটির পক্ষে প্রধান রাজস্ব কর্মকর্তা সরওয়ার কামাল, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী। মেয়র ডাক্তার শাহাদাত হোসেন জানান, এই অর্থ নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নাগরিক সেবা বাড়াতে কাজে লাগানো হবে। নগরবাসীর মৌলিক অধিকার শিক্ষা ও স্বাস্থ্যে বছরে 70 কোটি টাকার বেশি ভর্তুকি দিচ্ছে সিটি কর্পোরেশন। সিটি কর্তৃপক্ষের এ ধরনের সেবাগুলো সচল রাখতে রাজস্ব আহরণ বাড়ানোয় জোর দেন তিনি। ওভারঅল আমাদের কিন্তু অনেক খরচ আছে এবং এই খরচগুলো কিন্তু আমাদের, আমি মনে করি এই সব ট্যাক্স যদি আমরা পাই, বন্দর যেভাবে এগিয়ে এসেছে, অন্য অন্য যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ রেলওয়ে আছে এবং ওয়াসা আছে, অন্যান্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে আমরা যৌক্তিক যেগুলি পাওয়ার কথা সেগুলো যদি আমরা পাই, তাহলে পরে আমরা চট্টগ্রামকে আরো ঢেলে সাজাতে পারবো।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস কখনো মোছা যাবে না এবং কোনো কিছু আরোপিত করা হবে না। ভোরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলন, শ্রদ্ধা নিবেদন ও গার্ড অফ অনার গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি বলেন, 5 আগস্টের পর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের যে ক্ষতি হয়েছে তা সংস্কার করা হবে। উপদেষ্টা আরও বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে সত্যিকারের মুক্তিযোদ্ধারা বিব্রত। যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত করছে তা বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে। পরে উপদেষ্টা ফারুকী আজম ৭১-এর 17 এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অফ অনার প্রদানকারী 2 বীর মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ 6 জনকে উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চলছে। তাদের অবস্থান শনাক্তের দাবি করেছে নিরাপত্তা বাহিনী। খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আরফিন জুয়েল জানান, মোবাইল প্রযুক্তি ব্যবহার করে অপহৃতদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। বুধবার ভোরে খাগড়াছড়ি জেলা সদরের গিরিফুল এলাকা থেকে সন্তু লার্মা সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার রিশান চাকমা সহ 5 শিক্ষার্থী এবং আরও একজনকে অপহরণ করা হয়। রিশান চাকমা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। অপহরণের শিকার অন্য শিক্ষার্থীরা হলেন চবের চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণী বিদ্যা বিভাগের লঙি মোড়। এ ঘটনার জন্য ইউপিডিএফ প্রসিতকে দায়ী করেছেন পাহাড়ি ছাত্র পরিষদ সভাপতি নিপুণ ত্রিপুরা। তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ প্রসিত গ্রুপের জেলা সংগঠক অঙ্গ মার্মা। পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাতা চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মানিকগঞ্জে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে এক ছাত্রলীগ নেতাও রয়েছেন। মানিকগঞ্জ সদর থানার ওসি SM আমানুল্লাহ জানান, চিত্রশিল্পীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় বুধবার রাতে মামলা হয়েছে। পরে সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা সবাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এদিকে LGEDর দুর্নীতিকাণ্ডে পিরোজপুরের জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সহ 5 জনকে গ্রেফতার করেছে দুদক। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে চট্টগ্রামে ডাকাত ধরতে গিয়ে 2 পুলিশ সদস্যের উপর হামলার ঘটনায় ডাকাত দলের মূল হোতা আরিফ হোসেনকে ভোরে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও জামালপুরে মাকে হত্যার অভিযোগে ছেলে মঞ্জু শেখকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ময়মনসিংহের গৌরীপুর থানার নাওভাঙার চর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পাহাড়কন্যা বান্দরবানের প্রতিটি পাড়ায় পাড়ায় চলছে মারমাদের প্রাণের উৎসব মহাসাংগ্রাই পোয়ে। ছড়িয়ে রয়েছে ঘরে ঘরে উৎসবের আমেজ। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের নারী পুরুষ উৎসবের আনন্দে মেতে উঠেছে। মারমা সম্প্রদায় 1386-কে বিদায় জানিয়ে একে অপরের গায়ে পানি ছিটিয়ে বরণ করে নিচ্ছে 1387 সালকে। বান্দরবানের কুহালং হেডম্যান পাড়া ঘুরে তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন বান্দরবান প্রতিনিধি আল ফয়সাল বিকাশ। পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত সংস্কৃতির মতো মারমা সম্প্রদায়ের রয়েছে বর্ষবিদায় ও বরণে আদি সংস্কৃতি। তারা তাদের নিজস্ব বর্ষপঞ্জিকে সামনে রেখে প্রতি বছর উদযাপন করে থাকে মহাসাংগ্রাইং পোয়ে অনুষ্ঠান। এবার মারমা হিসাব অনুযায়ী 1386 সালকে বিদায় জানিয়ে নতুন বছর 1387 সালকে বরণ করছে তারা। মারমা সম্প্রদায় বছরের শেষে বৌদ্ধ বিহারগুলো থেকে পুরনো বুদ্ধ মূর্তিগুলো সূত্রপাঠের মাধ্যমে স্নান করায়। পরদিন শুরু হয় পাড়া ভিত্তিক নানা আয়োজন। আমরা প্রত্যেক বছর অপেক্ষায় থাকি সাংগ্রাইয়ের জন্য। আমরা সাংগ্রাইয়ের শুরুতে প্রথম দিনে বিহারে ছোঁয়াং দিই, তারপরে দুপুরবেলায় আপনার বুদ্ধকে চন্দন পানি দিয়ে স্নান করানো হয়। পুরনো বছরের সব দুঃখ ক্লান্তি মুছে আমরা ওই পানি দিয়ে আমরা নতুন বছরকে বরণ করি। সাংগ্রাইং পোয়ে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হচ্ছে পানি উৎসব। অতীতের সব দুঃখ গ্লানি মুছে দিতে একে অপরের বৈরিতা ভুলে মৈত্রী পানি বর্ষণের মাধ্যমে পবিত্র হওয়াই হচ্ছে পানি উৎসবের মূল তাৎপর্য। আগামী 20 এপ্রিল পর্যন্ত পাহাড়ের প্রতিটি পাড়ায় ধারাবাহিকভাবে এই সাংগ্রাই উৎসব চলবে। এই পানি খেলাটা আমাদের জন্য অনেক আনন্দের, কারণ এই দিনে আমরা সবাই একসাথে থাকি। আমরা পুরনো দিনের সব দুঃখ ক্লান্তি ঝগড়া জাতি সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা এই বছরে নতুন করে জীবন শুরু করি। এদিকে বৈশাখীর শেষ দিনে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গাল হালিয়ায়ও জল উৎসব করেছে মারমা সম্প্রদায়।
মারমা সংস্কৃতি সংস্থার আয়োজনে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী নানা কর্মসূচি ও জল উৎসবের উদ্বোধন করেন কাপ্তাই সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল SM মাহমুদুল হাসান সোহাগ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রশাসনের আশ্বাসে প্রায় 2.5 ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অবরোধ প্রত্যাহার করে নিয়েছে শ্রমিকরা। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে জৈনাবাজার এলাকায় HDF অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা সকাল 9:30টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পুলিশ জানায়, এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ, র্যাব, শিল্প পুলিশ কাজ করে। পরে সেনাবাহিনীর টহল টিম শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, কারখানাটিতে গত ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়াও ঈদ বোনাস, উৎসব ভাতা সঠিক সময়ে পরিশোধ করা হয় না। বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও সমাধানে তারা কোনো উদ্যোগ না নেওয়ায় শ্রমিকরা আন্দোলন করছেন। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ M ইলিয়াস আলীর সন্ধান চেয়ে সিলেটে মানববন্ধন করেছে জেলা বিএনপি। নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় এই কর্মসূচিতে অংশ নেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। ভিসির সমর্থনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির উদ্যোগে মানববন্ধন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাংলা পাদদেশে সকালে এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসিফ সরদার। নোয়াখালী জেলা ছাত্র দলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য হেল্প ডেস্ক সেবা দেওয়া হচ্ছে। এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের জন্য এই হেল্প ডেস্ক থেকে কলম, পেন্সিল, স্কেল, পানি, স্যালাইন দেওয়া হচ্ছে। আবার কেউ কেউ সড়কে দাঁড়িয়ে পালন করছেন ট্রাফিকের দায়িত্ব। যানজট মুক্ত করে পরীক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে পৌঁছে দিচ্ছেন কেন্দ্রে। শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে জরুরি বাইক সেবাও। ঠাকুরগাঁও জেলা যুব দলের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প হয়েছে। পৌর এলাকার বিয়াখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপির একাধিক নেতার বিরুদ্ধে হয়রানিমূলক চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। স্থানীয় প্রেস ক্লাবের সভাকক্ষে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম। ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণেরও বেশি কয়েদি থাকায় কুড়িগ্রাম জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলায় সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা ক্যাপ্টেন সাফায়েত হোসেন। কারাগারে থাকা কয়েদিদের থাকা, খাওয়া ও স্যানিটারি ব্যবস্থা সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি। এ সময় সাথে ছিলেন কারাগারের জেলার এজি মাহমুদ। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতিতে হাইকোর্টের রিট বাতিল ও 2021-এর অবৈধ নিয়োগ বাতিল সহ পলিটেকনিক শিক্ষার্থীদের যৌক্তিক 6 দফা দাবি এবং পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে নাটোরে। শহরের বড় হরিশপুর এলাকায় সরকারি টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আয়োজনে এই কর্মসূচি হয়। সুনামগঞ্জে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা বাড়ানোর দাবি জানিয়েছে বিএনপি। শহরের পুরাতন বাস স্টেশনে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সম্প্রতি লালমনিরহাট জেলা জজ কোর্টে বিভিন্ন পদে স্বজনপ্রীতি ও অর্থের বিনিময়ে পতিত স্বৈরাচারের দোসরদেরকে চাকরিতে নিয়োগ দেওয়ার প্রতিবাদ ও নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল হয়েছে। জেলার মিশন মোড়ে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই সমাবেশ ও প্রতিবাদ মিছিল হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকসাহিত্য অন্বেষণ শীর্ষক দিনব্যাপী কর্মশালা হয়েছে খাগড়াছড়িতে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালার উদ্বোধন করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। বগুড়ার শেরপুর উপজেলার ছনকা রহিমা নওশির আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে এ বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনরা। উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছনকা বন্দরে প্রতিষ্ঠানটির সামনে এই কর্মসূচি হয়। বরিশাল নগরীতে লাইন রোডে বিভিন্ন হার্ডওয়্যারের দোকানে অভিযান চালিয়ে মোট ৬৫,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং টিম। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
কিশোরগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হয়েছে। উপজেলা সদর মিনি স্টেডিয়ামে এর উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইউথ ক্লাব ভালুকা। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউড সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। বাংলাদেশের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে জানালেন পাকিস্তানি পররাষ্ট্র সচিব। 2 মার্কিন উপসহকারী মন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের বৈঠক। স্প্রেডশিট পাঠিয়ে বিএনপিকে বিভ্রান্ত করার অভিযোগ নেতাদের, জাতীয় সনদ গঠন করতে চায় কমিশন, বললেন আলী রিয়াজ। অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে কমিটি হচ্ছে, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুমোদন। মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের ইচ্ছা নেই, মুক্তিযুদ্ধের ইতিহাস কখনো মোছা যাবে না, বললেন উপদেষ্টা ফারুকী আজম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।